ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। পারস্য উপসাগরের বাতাসে লবণের গন্ধ। হরমুজ প্রণালীর সরু জলরেখায় ভেসে আছে ছোট ছোট কালো বিন্দু। ক্যামেরা জুম করলে বোঝা যায় ওগুলো মাছ ধরার নৌকা নয়, ওগুলো মিসাইল বোট। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি যে দৃশ্য প্রচার করেছে তা শুধু সামরিক মহড়া নয়, এটি এক ঘোষণাপত্র। ডজন ডজন দ্রুতগামী বোট, প্রতিটি ডেকে লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল, নাম আবু মাহদি। রেঞ্জ 1000 থেকে 1500 কিলোমিটার। অর্থাৎ হরমুজের মুখে দাঁড়িয়েই ওরা টার্গেট করতে পারে সমুদ্রের বহু দূরের মার্কিন রণতরী। প্রায় 56টি নতুন বোট একসঙ্গে উদ্বোধন। প্রতিটিতে 2টি করে মিসাইল ধরলে কমপক্ষে 100 থেকে 150 রেডি টু ফায়ার অস্ত্র। এই দৃশ্যের ভাষা সহজ। হরমুজ শুধু জলপথ নয়, এটি গলায় আঙুল চেপে ধরা শ্বাসনালী। বিশ্বের প্রায় 1/3 জ্বালানি এই সরু প্রণালী দিয়ে যায়। হরমুজ বন্ধ মানে তেলের দাম আগুন। হরমুজে আগুন মানে বৈশ্বিক বাজারে ভূমিকম্প। ইরান বহু বছর ধরে জানে তাদের শক্তির সংখ্যায় নয়, অবস্থানে। একজন ইরানি নৌ কৌশলবিদ একবার বলেছিলেন, আমরা সমুদ্র জয় করব না, আমরা সমুদ্রের গলা চেপে ধরব। এই দর্শন থেকেই মিসাইল বোটের বহর। বড় জাহাজ নয়, দ্রুতগামী, ছড়িয়ে থাকা, আঘাত করে মিলিয়ে যাওয়া ইউনিট। আমেরিকার বিমান বাহিনী রণতরী বিশাল, কিন্তু বিশাল মানেই লক্ষ্যবস্তু। হরমুজে ঢুকতে হলে তাকে সরু পথ দিয়ে যেতে হবে। আর সেই পথের দুই পাশে পাহাড়ি উপকূল, যেখানে লুকিয়ে আছে মোবাইল লঞ্চার, রাডার, ড্রোন। ইরানের কৌশল স্পষ্ট, শত্রুকে গভীরে টেনে এনো না, দরজার সামনে দাঁড়িয়েই রুখে দাও। কিন্তু আমেরিকা চুপ করে নেই। ইরানের উপকূলের কাছে 16টি শক্তিশালী ডেস্ট্রয়ার, 2টি বিমান বাহিনী রণতরী, প্রায় 90,000 সেনা সদস্য বিভিন্ন ঘাঁটিতে, আরও 150-এর বেশি যুদ্ধবিমান। এই সমাবেশ শুধু প্রদর্শনী নয়, এটি বার্তা, আমরা প্রস্তুত। ইসরায়েলের চাপও স্পষ্ট, তারা চায় ইরানের পারমাণবিক স্থাপনায় চূড়ান্ত আঘাত। কিন্তু ওয়াশিংটনের ক্যালেন্ডারে একটি বাধা আছে, 1973 সালের ওয়ার পাওয়ার রেজুলেশন। প্রেসিডেন্ট 48 ঘণ্টা হামলা চালাতে পারেন একক সিদ্ধান্তে। তারপর কংগ্রেসের অনুমতি আবশ্যক। 72 ঘণ্টার মধ্যে ব্যাখ্যা। 30 দিনের বেশি হলে অনুমোদন ছাড়া সেনা প্রত্যাহার বাধ্যতামূলক। অর্থাৎ যুদ্ধ শুরু করা সহজ, চালিয়ে যাওয়া কঠিন। ধরা যাক ট্রাম্প সীমিত হামলা চালালেন, কিছু পারমাণবিক স্থাপনা, কিছু মিসাইল চাইল। ইরান কি চুপ করে থাকবে? তেহরান আগেই ঘোষণা দিয়েছে, একটি গুলিও যদি ছোড়া হয় সেটি পূর্ণাঙ্গ হামলা হিসেবে গণ্য হবে। অর্থাৎ সীমিত যুদ্ধের ধারণা কাগজে, মাঠে নয়। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি, কাতার, বাহরাইন, কুয়েত সবই রেঞ্জের মধ্যে। যদি পাল্টা আঘাত শুরু হয় তাহলে যুদ্ধ আর সীমিত থাকবে না। এই আশঙ্কাই কংগ্রেসকে সতর্ক করেছে, কারণ একবার যদি আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা হয় তাহলে সেটি 10 বছরও চলতে পারে। ভিয়েতনাম তার প্রমাণ। হরমুজের জলে যখন মিসাইল বোট ভাসে, বিশ্বের আর্থিক বাজারে তখন অদৃশ্য ঢেউ ওঠে। যুদ্ধ শুরু হয় সবসময় বন্দুকের নল থেকে নয়, অনেক সময় তা শুরু হয় শেয়ার বাজারের লাল সংখ্যায়, তেলের দামে হঠাৎ লাফে, লটারির সূচকে কাঁপুনিতে। ইরানকে ঘিরে যে সংকট তৈরি হয়েছে তা কেবল সামরিক সমীকরণ নয়, এটি অর্থনৈতিক ভারসাম্যের পরীক্ষাও। আমেরিকার যুদ্ধযন্ত্র অত্যন্ত শক্তিশালী, কিন্তু সেই শক্তি চালাতে যে জ্বালানি লাগে তা হলো অর্থ। প্রতিটি F-35 যুদ্ধবিমানের দাম কয়েক কোটি ডলার। প্রতিটি স্টেলথ বোম্বার তৈরি করতে যে ব্যয় হয় তা দিয়ে ছোট একটি দেশের বাজেট চালানো যায় বছরখানেক। যুদ্ধের প্রতিটি দিন মানে হাজার হাজার কোটি ডলার খরচ। জ্বালানি, রক্ষণাবেক্ষণ, লজিস্টিক, গোলাবারুদ, বেতন, সব মিলিয়ে এক বিশাল অর্থনৈতিক অগ্নিকুণ্ড। ইরাক যুদ্ধের হিসাব এখন আমেরিকার কাঁধে বোঝা হয়ে আছে। ট্রিলিয়ন ডলারের ব্যয়, অর্থনীতিতে ঋণের পাহাড়। আফগানিস্তান 2 দশক ধরে চলা এক অন্তহীন অধ্যায়, শেষ পর্যন্ত সামরিক বিজয় নয়, বরং ক্লান্ত প্রত্যাহার। এই ইতিহাস এখন ওয়াশিংটনের অর্থনীতিবিদদের মনে দাগ কেটে আছে। আজকের আমেরিকা 2003 সালের আমেরিকা নয়। ঋণ বেড়েছে, উৎপাদন খরচ বেড়েছে, রাজনৈতিক বিভাজন তীব্র হয়েছে। অন্যদিকে চীন, কম খরচে ব্যাপক উৎপাদন, অস্ত্রের কারখানা দ্রুত গতিতে, পারমাণবিক সাবমেরিন নির্মাণে এগিয়ে যাওয়া। সংখ্যা এখানে গুরুত্বপূর্ণ। 2021 থেকে 2025 আমেরিকা 6টি পারমাণবিক সাবমেরিন, চীন 10টি। আগামী 5 বছরে চীনের লক্ষ্য 12 থেকে 15। আমেরিকা 3 থেকে 4টির বেশি পারবে না, এমনটাই আন্তর্জাতিক বিশ্লেষণ বলছে। অর্থাৎ সমুদ্রের গভীরের শক্তির ভারসাম্য বদলাচ্ছে। যদি আমেরিকা ইরানের দীর্ঘ যুদ্ধ শুরু করে তাহলে বাজেটের বড় অংশ সেদিকে যাবে। চীনের বিরুদ্ধে প্রযুক্তিগত প্রতিযোগিতা শ্লথ হবে। এই অর্থনৈতিক বাস্তবতা ট্রাম্প প্রশাসনের টেবিলে রয়েছে। যুদ্ধ শুধু মিসাইলের লড়াই নয়, এটি মুদ্রার লড়াই, ডলারের আধিপত্যের লড়াই। হরমুজ যদি অস্থির হয়, তেলের দাম বাড়বে, বিশ্ববাজারে আতঙ্ক ছড়াবে। ডলার শক্তিশালী হতে পারে সাময়িকভাবে, কিন্তু দীর্ঘমেয়াদে মুদ্রাস্ফীতি বাড়তে পারে।
আর মুদ্রাস্ফীতি মানে রাজনৈতিক চাপ। ভোটাররা যুদ্ধের বীরত্ব নয়, পেট্রোলের দাম দেখে ভোট দেয়। এ কারণেই যুদ্ধের অর্থনীতি সবচেয়ে কঠিন সমীকরণ। একজন মার্কিন বিশ্লেষক বলেছিলেন, যুদ্ধ জিততে হলে শুধু শত্রুকে হারানো নয়, নিজের বাজেটও বাঁচাতে হয়। ইরান এই হিসাব বোঝে। তারা জানে দীর্ঘ সংঘর্ষ আমেরিকার জন্য ব্যয়বহুল। এ কারণেই তারা সরাসরি স্থলযুদ্ধ চায় না। তারা চায় দীর্ঘমেয়াদী চাপ, যেখানে প্রতিটি মিসাইল ছোড়া মানে শুধু সামরিক আঘাত নয়, অর্থনৈতিকও। যুদ্ধের ময়দানে কখনো কখনো গুলি নয়, সময়ই সবচেয়ে দামি অস্ত্র। আমেরিকার দীর্ঘদিনের কৌশল ছিল নিজে সরাসরি জড়াবে না, অন্যকে যুদ্ধে জড়াবে। সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে, রাশিয়া ইউক্রেনে, চীনকে তাইওয়ান ইস্যুতে প্রলুব্ধ করা। কিন্তু ইরানের ক্ষেত্রে উল্টো। যদি আমেরিকা নিজেই সরাসরি জড়িয়ে পড়ে, তাহলে সেই ফাঁদে পড়বে কিনা এই প্রশ্ন এখন পেন্টাগনের ভেতরেই ঘুরছে। ইরান ভেনেজুয়েলা নয়, ইরান পাহাড়ে ঘেরা দুর্গ, মাটির নিচে হাজার হাজার মিসাইল। স্থল অভিযান আত্মঘাতী, আকাশপথে হামলা সীমিত ফল দিতে পারে, আর পাল্টা আঘাত, হরমুজে আগুন, তেলের দাম আকাশচুম্বী, বিশ্ববাজারে আতঙ্ক। ওয়াশিংটনের ক্যাপিটল হিলে আলো জ্বলছে গভীর রাতেও। ওভাল অফিসে প্রেসিডেন্টের হাতে সামরিক ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতা অসীম নয়। 1973 সালে ওয়ার পাওয়ার রেজুলেশন ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতা থেকে জন্ম। তখন সিদ্ধান্ত ছিল, কোনো প্রেসিডেন্ট এককভাবে দীর্ঘ যুদ্ধ শুরু করতে পারবেন না। 48 ঘণ্টা পর্যন্ত জরুরি সামরিক পদক্ষেপ, তারপর কংগ্রেসকে অবহিত করা বাধ্যতামূলক, 72 ঘণ্টার মধ্যে ব্যাখ্যা, 30 দিনের বেশি চললে অনুমোদন ছাড়া সেনা প্রত্যাহার। এই আইন কেবল কাগজে নয়, এটি রাজনৈতিক ভারসাম্যের স্তম্ভ। ট্রাম্প চাইলে দ্রুত আঘাত হানতে পারেন, কিন্তু যদি ইরান পাল্টা আঘাত করে, যদি যুদ্ধ বিস্তৃত হয়, তাহলে কংগ্রেসের অনুমোদন ছাড়া এগোনো অসম্ভব। এই জায়গায় দ্বিধা তৈরি হয়। একদিকে প্রেসিডেন্টের সামরিক দৃঢ়তা দেখানোর চাপ, ইসরায়েলের প্রত্যাশা, মধ্যপ্রাচ্যে আধিপত্য বজায় রাখার প্রশ্ন। অন্যদিকে কংগ্রেসের রাজনৈতিক হিসাব। ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় শিবিরেই প্রশ্ন, ইরান কি সরাসরি যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক হুমকি? যুদ্ধ কি জাতীয় স্বার্থে অপরিহার্য? এই প্রশ্নের উত্তর সহজ নয়। কংগ্রেসে বিতর্ক মানে শুনানি, শুনানি মানে সময়, সময় মানে অনিশ্চয়তা, এবং অনিশ্চয়তা মানে বাজারের চাপ। একজন সিনেটর হয়তো বলবেন, আমরা আরেকটি ভিয়েতনাম চাই না। অন্যজন বলবেন, দুর্বলতা দেখালে শত্রু সাহস পাবে। এই দ্বন্দ্বই আমেরিকার গণতন্ত্রের বৈশিষ্ট্য। কিন্তু যুদ্ধের মুহূর্তে এটি প্রেসিডেন্টের জন্য বাধা। ইসরায়েল হয়তো দ্রুত আঘাত চায়, কিন্তু আমেরিকার কাঠামো তাকে থামিয়ে রাখে। ট্রাম্পের সামনে তাই দ্বৈত বাস্তবতা। আঘাত করলে রাজনৈতিক ঝুঁকি, আঘাত না করলে কৌশলগত দুর্বলতার অভিযোগ। এই টানাপোড়েনের ভেতরেই সিদ্ধান্ত তৈরি হয়। কংগ্রেসের অনুমোদন একবার পেলে যুদ্ধ দীর্ঘ হতে পারে। ভিয়েতনাম যেমন বছর পেরিয়ে দশকে গড়িয়েছিল। একবার যুদ্ধ ঘোষিত হলে পিছিয়ে আসা কঠিন। এই কারণেই কংগ্রেস সতর্ক। তারা জানে ইরান ভৌগোলিকভাবে জটিল, সামরিকভাবে প্রস্তুত, অর্থনৈতিকভাবে চাপে রাখার সক্ষমতা রাখে। একটি ভুল সিদ্ধান্ত মানে শুধু সীমান্তে যুদ্ধ নয়, ভেতরেও রাজনৈতিক অস্থিরতা। ওয়াশিংটনের করিডোরে তাই এখন শুধু সামরিক মানচিত্র নয়, আইনের কপি ঘুরছে। একদিকে ট্রিগারে আঙুল, অন্যদিকে সংবিধানের বই। যুদ্ধের সিদ্ধান্ত তাই কেবল প্রেসিডেন্টের নয়, এটি পুরো ব্যবস্থার। আর সেই ব্যবস্থার ভেতরেই লুকিয়ে আছে সবচেয়ে বড় অনিশ্চয়তা। কারণ কখনো কখনো যুদ্ধ শুরু হওয়ার আগে রাজনীতি নিজেই যুদ্ধের সমান জটিল হয়ে ওঠে। হরমুজের জলে ঢেউ উঠছে, কিন্তু ওয়াশিংটনের ভেতরেও সমান ঢেউ। একটি ভুল ভোট, একটি ভুল ব্যাখ্যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে। এ কারণেই আজ যুদ্ধের হিসাব শুধু রণতরীর ডেকে নয়, কংগ্রেসের চেম্বারেও লেখা হচ্ছে। রাত নেমেছে, ওমান সাগরে মার্কিন রণতরীর আলো জ্বলছে। হরমুজে ইরানের মিসাইল বোট টহল দিচ্ছে। দুই পাশে দুই শক্তি, দুই হিসাব। ওয়াশিংটনের ট্রিগারের কাছে আঙ্গুল, তেহরানের লঞ্চারের উপর হাত, কিন্তু মাঝখানে আছে কংগ্রেসের আইন, অর্থনীতির চাপ, চীনের উত্থান, হরমুজের শ্বাসনালী। ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে। হামলা এখন শুধু সময়ের অপেক্ষা, নাকি রাজনৈতিক সমঝোতার? উত্তর অজানা, কিন্তু নিশ্চিত একটাই, হরমুজের জলে এখন শুধু ঢেউ নয়, ভাসছে বারুদের গন্ধ। আর ইতিহাস জানে, যেখানে শ্বাসনালী চেপে ধরা হয়, সেখানে সাম্রাজ্যও একদিন হাঁপিয়ে ওঠে।